7:55 থেকে নন স্টপ ব্রেকলেস কভারেজ দিচ্ছি আমরা। নাম্বারের খেলা চলছে এখন মগধভূমে। একবার ছট করে আপনাদের নাম্বারটা দেখিয়ে দিই, 243, যার মধ্যে 142টা এগিয়ে আছে এনডিএ শিবির। এনডিএ প্রার্থীরা 142টা আসনে এগিয়ে আছেন। মহাগঠবন্ধন তারা 98টা আসনে এগিয়ে আছেন। তারা 100 পেরিয়ে গেছিলেন, মানে এগিয়ে থাকার নিরিখে কমে এসছে 98টায়। অন্যদিকে জনসুরাজ প্রশান্ত কিশোরের 3টে আসনে এগিয়ে এবং অন্যান্যরা তারা এগিয়ে গেছিলেন। তেজ প্রতাপ কিন্তু তিনি আবার পিছিয়ে পড়েছেন। চট করে আপডেটটা আপনাদেরকে দিয়ে রাখি, এনডিএ প্রার্থীরা 142টা আসনে এগিয়ে আছেন। মহাজোট বিরোধী জোট 98টা আসনে এগিয়ে আছে। জনসুরাজ পার্টি 3টে এবং অন্যান্যরা তারা এগিয়ে গেছিলেন। তেজ প্রতাপ যাদব কিন্তু তিনি পিছিয়ে পড়েছেন। শুভজিৎ দেখো 122 ম্যাজিক ফিগার এবং এখনো পর্যন্ত আরজেডি তারা এককভাবে সবথেকে বড় দল হিসেবে 50-এর গন্ডি কিন্তু পেরিয়ে গিয়েছেন। এবং একটু আগে যে কথাটা ওই স্টুডিওতেও আলোচনা হচ্ছিল যে বিজেপি অবশ্যই এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সরকার গঠনের ক্ষেত্রে, কিন্তু তবুও বিজেপি কিন্তু 3 নম্বর জায়গাতেই দাঁড়িয়ে থাকবে হয়তো এখনো পর্যন্ত ট্রেন দেখে, সেটাই মনে হচ্ছে শুভজিৎ। বিজেপি 59টা আসনে এগিয়ে আছে, জেডিইউ 64টা আসনে এগিয়ে আছে, আরজেডি 72টা আসনে এগিয়ে আছে, কংগ্রেস 19টা আসনে এগিয়ে আছে। অর্থাৎ এখনো পর্যন্ত সিঙ্গেল লার্জেস্ট পার্টি হওয়ার নিরিখে অনেকটাই এগিয়ে আছে তেজস্বী যাদবের দল। গতবারও তারা এগিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তারা সরকার করতে পারেননি বা সরকার পরবর্তী সময় ভেঙে গেছিল। আরজেডি 72 আসনে, কংগ্রেস 19 আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে এবং প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি, সেই পার্টিও 3টি আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। বিজেপি এবং জেডিইউ জোট ম্যাজিক ফিগারের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছেন। আমরা একবার দেখাই বরং এই মুহূর্তের ছবিটা, সংখ্যা তত্ত্ব কি বলছে। 243টা আসন, 243টার দিকে নজর রয়েছে আমাদের। প্রশান্ত কিশোরের জনসুরাজ এখনো পর্যন্ত 3টে আসনে এগিয়ে আছে। এখনো পর্যন্ত সিঙ্গেল লার্জেস্ট পার্টি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছে লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের দল। আমরা আপনাদেরকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সংখ্যাগুলো একবার দেখাচ্ছি। সংখ্যাগুলো দেখুন, যে সংখ্যাগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি টিভি 9 বাংলা স্টুডিওয়ে। 243টা আসন, 142টা এনডিএ প্রার্থীরা, মঞ্জিরা 98টা এগিয়ে আছে মহাগঠবন্ধনের প্রার্থীরা। জনসুরাজ পার্টি 3 এবং অন্যান্যরা একটা আসনে এগিয়ে ছিল, কিন্তু এখনো পর্যন্ত আবার যা ট্রেন তারা কিন্তু কোনো আসনে এগিয়ে নেই শুভজিৎ। অর্থাৎ তুমি এটা বলছিলে সংখ্যার খেলা চলছে, বারবার বদলে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এনডিএ জোট, সেই এনডিএ জোট কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এবং তারা এখনো 142টা আসনে এগিয়ে রয়েছে। এই 142টার মধ্যে কিন্তু আমাদের দেখতে হবে যে নীতিশ কুমারের দল কতগুলো আসনে এগিয়ে থাকে, বিজেপি কতগুলো আসনে, বা অন্যান্য যারা আছেন শরিক যারা আছেন তারা কে কটা আসনে এগিয়ে থাকে। কারণ আমরা তো দেখেছি মানে নীতিশ কুমারকে এর আগেও পাল্টে পাল্টে তিনি সিদ্ধহস্ত, জানি না আগামীতে তিনি কি করবেন, কিন্তু এখনো পর্যন্ত এটাই ছবি। পরবর্তীতে ছবিটা আরো ক্লিয়ার হয়ে যাবে, আমরা ভেঙে ভেঙেও দেখাবো যে এনডিএর মধ্যে কোন রাজনৈতিক দল কটা আসনে এগিয়ে রয়েছে, মহাগঠবন্ধনের মধ্যে কোন রাজনৈতিক দল কটা আসনে এগিয়ে আছে। তবে এখনো পর্যন্ত যা প্রবণতা, তাতে জনসুরাজ পার্টি কিন্তু সেই অর্থে এখনো সেই ম্যাজিক দেখাতে পারেনি। আরো একটা বিষয় দেখো, এখনো কিন্তু এই যে বিহার ভোটটা কেন ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এসআইআর আবহ এবং তারপরে এই ভোট হচ্ছে এবং তারপরেই আমরা জানি যে কয়েক মাসের মধ্যে বাংলাতেও ভোট রয়েছে, যার ফলে আমাদের কাছে কিন্তু এই এসআইআর আবহে প্রথম কোনো রাজ্যে ভোট হচ্ছে এবং সেখানকার মানুষজন, সেখানে মহিলারা কি বলছেন, সেখানে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম কি বলছেন, সেগুলো অনেক বেশি করে ইম্পর্টেন্ট হয়ে আসছে। আবারও আমাদের ইলেকশন স্টুডিওতে ফিরে এলাম আমাদের এই বিহারের ফল নিয়ে আলোচনাতে। আমি প্রদীপবাবু আপনার কাছে আসবো। আমি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কাছ থেকেই বুঝতে চাইবো একটা বিষয়, এই যে জেপি ইজ গ্রেটার দেন বিজেপি, বিহারের রাজনীতির বাস্তবতা এটা বুঝে নেওয়া একটা কথা আমার মনে হয় ভোটের রাজনীতিতে বোধহয় সব থেকে বেশি প্রযোজ্য। 4 সওদাগর হওয়া ভালো, মাহাতে হলো যদি একটা ফুল দিলে তোমার কার্যোদ্ধার হয়, তাই না? আমি বলছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে বিজেপি বলতে আমরা যে দেহটা বুঝি, রাজনৈতিক দেহটা, সেটা কিন্তু বিহারে এসে অনেকটা নরম সরম হয়ে যায়। জেপির কাছে আশ্রয় নেয়, নীতিশকে মুখ হিসেবে মেনে নেয়, ঘোষণা করে দিয়ে ভোটে যায়। পশ্চিমবঙ্গে নিশ্চিতভাবে বিজেপির কোনো বড় অ্যালায়েন্স পার্টনার নেই, কিন্তু আমি ওই দেহটাকে নরম সরম করে মাটির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রসঙ্গে বলছি। পশ্চিমবঙ্গে বিজেপিকে এটা শিখতে পারে।
বিজেপি তো পশ্চিমবঙ্গে অনেকদিন ধরে শেখার চেষ্টা করছে, ভাঙা গড়ার মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও গিয়ে যেটা আপনি বললেন যে লোকাল ফেস, মাটির মানুষ, মাটির মুখ, সেটা কিন্তু কোথাও গিয়ে আসছে না বিজেপিতে। এবং সেই জন্য দেখুন, এই বিহারে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে এসআইআর একটা প্রশাসনিক বিষয় ছিল। রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে 5 বছরে কে কী কাজ করেছে, কে বিরোধিতা কিভাবে করেছে আর সরকার কিভাবে কাজ করেছে, এটার নিরিখেই কিন্তু মানুষ যত আপনাদেরকে গ্রাউন্ড লেভেলে যারা রয়েছেন তাদের কাছে বলছেন। অর্থাৎ এসআইআর নিয়ে মাতামাতি না করে 5 বছরের সরকারের বিরোধিতা আমি কি করলাম, সেটা দেখুন পশ্চিমবঙ্গে বিজেপিরা কি করছে। বিজেপি লাস্ট মোমেন্টে এখন এসে 5 বছরের খতিয়ানের বিরোধিতা না করে এসআইআরে কত লোক বাদ যাবে, বাদ গেলে কি সুবিধা হবে অসুবিধা হবে এইটা নিয়ে বলছে। ফলে যারা এসআইআর নিয়ে পড়ে আছে তারা দেখুন বিহারেও যারা বিরোধী রাজনৈতিক দল তারা কিন্তু লাস্ট ফেজে গিয়ে ওই ভোট অধিকার যাত্রা একবার করেই তারা কিন্তু থেমে গেছে। এসআইআর নিয়ে কিন্তু আর বেশি বাড়াবাড়ি তারা করেনি। ফলে এই জায়গা থেকে বিজেপির এখনো এখানে সময় আছে একটু শিক্ষা নেওয়া, যে এসআইআরটা এসআইআর এর মতো হোক, তার থেকে রাজনৈতিক ফায়দা না তুলে আমি নিশ্চিতভাবে প্রদীপবাবু আপনার কাছে আসবো, কিন্তু এই মুহূর্তে ট্রেন্ড অনুযায়ী নিশ্চিতভাবে এটা ফলাফল ঘোষিত হয়নি, কিন্তু ট্রেন্ড অনুযায়ী 150 ছিল বিজেপি অর্থাৎ এনডিএ জোট। আমি এটার জন্য একবার স্টুডিও ওয়ানে যাবো শুভজিৎ এবং মঞ্জিরার কাছে, প্লিজ যদি একটু আপডেট দাও আমাদেরকে। এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি আমরা একবার ওয়ালে দেখিয়ে দেই। এনডিএ তারা 150টা আসনে এগিয়ে আছে, এনডিএ শিবিরের প্রার্থীরা তারা এগিয়ে আছেন 150টা আসনে, মহাগঠবন্ধন তারা 89টা আসনে এগিয়ে আছে এবং জনসুরাজ তারা 4টে আসনে এগিয়ে আছে এবং অন্যান্যরা তেজপ্রতাপ যাদব তিনি এগিয়েছিলেন কিন্তু তিনি পিছিয়ে পড়েছিলেন, আবার এগিয়ে গিয়েছিলেন, এখন যে খবর পাচ্ছি পিছিয়ে পড়েছে। এটাও মাথায় রাখতে হবে যে এই 150-এর মধ্যে এনডিএ শিবিরের কোন দল কটা আসনে এগিয়ে 151 হয়ে গেল, এনডিএ 151 হয়ে গেল। 151 এই মুহূর্তে এনডিএ জোট 151টি আসনে এগিয়ে, আপনারা শুভজিৎ এবং মঞ্জিরার কাছ থেকে শুনলেন। ফলে অনেক হিসেব আপাতত ওলট পালট হওয়ার ট্রেন্ড দেখা যাচ্ছে। আবারও বলছি, প্রবণতা খুব আর্লি একটা ট্রেন্ড, একেবারে সকালের প্রবণতা, বিকেল পর্যন্ত এটা চলে কিনা আপাতত 152 আরেকটু আপডেট হলো। কিন্তু আমি এই সব কিছু নিয়ে আরেকবার সদরূপের কাছে আসবো। তবে যেটা বলছিলেন প্রদীপবাবু, পশ্চিমবঙ্গে বিজেপি কি বিহারের বিরোধী থেকে শিখতে পারে? এসআইআর নিয়ে চেঁচামেচি না 5 বছরের খতিয়ান, কোনটাতে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি অস্বস্তিতে পড়বেন বলে মনে হয়? অনির্বাণ, এটা তুমি থাকবে বাউন্সার পাবো না সেটা তো হতে পারে না। একটু আমি শান্ত মনে উত্তর দিই। এটা দেখো, প্রথমত আমাদের যেরকম সব জায়গায় আমরা যখন ইলেকশনে নামি, আমাদের মেন ম্যানিফেস্টোর মানে হাইলাইট হচ্ছে কিন্তু গুড গভর্নেন্স, যে আমরা দেশ চালাচ্ছি সুষ্ঠুভাবে, আমরা যেখানে যেখানে রাজ্য চালিয়েছি সুষ্ঠুভাবে আমরা শাসনকাল চালাচ্ছি। সো দেয়ারফর আমাদের যদি সুযোগ দেওয়া হয় আমরা মানুষের সেবা করব এবং মানে সুশাসন আমরা মানুষকে এনে দেবো। আমরা প্রতিটা রাজ্যে তুমি দেখবে আমাদের সমস্ত ম্যানিফেস্টো দিস ইজ দি আন্ডারলাইন ফ্যাক্টর। এবার তুমি চন্দনদাকে প্রশ্ন করলে যে মোদি ফেস না রাহুল ফ্যাক্টর নাকি, আমি রাহুল ফ্যাক্টরের মধ্যে আমি ঢুকছি না। রাহুল যে ক্রমশ ফ্যাক্টর নেই সেটা মানে সারা দেশের মানুষ বুঝতে পারছে, কিন্তু এটা কোথাও অস্বীকার করার জায়গা নেই যে রাজ্যে যে ফেসই উঠুক বা আমরা তুলে ধরি, মোদিজির ফেস ইজ অলওয়েজ দ্য কনস্ট্যান্ট ফেস। তো এইখানে তুমি যে আলোচনাটা নিয়ে এলে, প্রদীপ যে উত্তরটা দিল যে বিজেপি এখনো মাটির মানুষ কাউকে তুলে ধরতে পারেনি পশ্চিমবঙ্গে, মাটির মানুষ আছে। এবং যেহেতু আমাদের পলিসি যে লোকাল ফেস আমরা ইলেকশনের আগে অন্তত তুলে ধরি না, বেঙ্গলেও সেই ফেস এই মুহূর্তে কেউ দেখতে পাবে না। তবে নিশ্চিন্ত থাকো, তিনি রেডি আছেন। তিনি যখন ইলেকশনে হবে, যখন দেশের মতন কংগ্রেস মুক্ত হবে এবং পশ্চিমবঙ্গের মতো দেশের মতন কংগ্রেস মুক্ত করতে গিয়ে রাজ্য থেকে যখন তৃণমূলের বিসর্জন হয়ে যাবে, বিজেপিকে যখন শাসন ক্ষমতা মানুষ তুলে ধরবে, তুলে দেবে, তখন সেই লোকাল ফেসই তো মুখ্যমন্ত্রী হবে। তো সেইটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। আরেকটা জিনিস আমি মধুকল্পিতা, একটা লাইন শুধু, মধুকল্পিতাকে তুমি দেখাচ্ছিলে, মধুকল্পিতা সব জায়গায় গিয়ে জিজ্ঞেস করছে, ওরা কিন্তু প্রত্যেকে, আমি চিনি না ওদের, ন্যাচারালি চিনি না, সাধারণ লোক তারা কিন্তু প্রত্যেকেই বলছে গুড গভর্নেন্স, কোথায় সুশাসন, কোথায় কলেজ, কোথায় হসপিটাল, এইগুলো কিন্তু মানুষ ভরসা করে। মানুষ এটা দেখে যে শুধু নীল সাদা রং হচ্ছে, হসপিটালে কোনো ফ্যাসিলিটি নেই, সেটাও কিন্তু মানুষ দেখে। দেখা যাক সেটা 5 মাস পরে এখানে দেখে কিনা, নিশ্চিতভাবে আমাদের অপেক্ষা থাকে। আমি চন্দনবাবুর কাছে আসবো একটা প্রশ্ন। চন্দনবাবু, যে প্রশ্নটা আমি শতরূপা বা প্রদীপবাবুর জন্য রেখেছিলাম, আমি সেই প্রশ্নটা আপনাকে একবার রিপিট করতে চাই। এই কোনো একটা মাটিতে এলে জেপি ইজ গ্রেটার দেন বিজেপি,
এটাকে খুব নম্রতার সঙ্গে বাস্তবতার মাধ্যমে স্বীকার করে নেওয়া, আমি বলছি অ্যাপ্লিকেশন, মুখে নয়, অ্যাপ্লিকেশন। শুধু নীতিশ কুমারকে পদপ্রার্থী হিসেবে মেনে নেওয়াটা নয়, মন থেকে মেনে একটা আসনেও যেন 1:1 না হয়, 1:1-এর বেশি কিছু না হয়, এইটাকে এনশিওর করা কংগ্রেস শিখতে পারে। আমি বলছি জেপির যে ছায়া বিহারের রাজনীতিতে আছে, পাকাপাকিভাবে এখনও আছে, এটা কংগ্রেস অন্তর থেকে স্বীকার করতে পেরেছে। না হলে সিপিআই এর বিরুদ্ধে ক্যান্ডিডেট, এমএলএ এর বিরুদ্ধে ক্যান্ডিডেট, কোথাও আরজেডির সঙ্গে বনিমানা না হওয়া, এই ফলাফল আমার তো মনে হচ্ছে তেজস্বী যাদব আপনাদেরকে একার কাঁধে টানছেন বিহারে। খারাপ লাগে না? একেবারে পরিষ্কারভাবে শুরুতে বলে নিই, তুমি যে আঙ্গিকে কথাটা বলছো, এই জেপির এক্সাম্পলটাকে তুমি সামনে তুলে আনা মানি এই আঙ্গিকটাকে তুমি নিজেই ক্রস করছো। আমি বলি এই কারণে 75-এ এই এমার্জেন্সির বিরুদ্ধে যে আন্দোলনটা হয় জেপি লিড করেন, এবং সেখানে কে ছিলেন? সেখানে ছিলেন শরদ যাদব, মূলত তার সাথে নীতিশ কুমার এবং লালুজি। অর্থাৎ অ্যান্টি কংগ্রেস কনসেপ্টটাকে স্ট্যাবলিশ করা ইমার্জেন্সির সময়, দ্যাট ওয়াজ দ্য লিডারশিপ, এবং ওটাই হচ্ছে লোকনায়কের মূল তত্ত্ব। সেই কংগ্রেস এবং এখন তাদের ইন্টারেস্টিং সঙ্গে। পার্ট হচ্ছে তারও আগের প্রশ্ন হচ্ছে সেখানে কিন্তু বিজেপি 0, 0, 0 এবং 0। মানে আমি বলছি সেই রাইট উইং কনসেপ্ট, অর্থাৎ আজকে জেপিকে সামনে রেখে তুমি যে প্রশ্ন করছো সেখানে ওই পালে চড়ে বসা বিজেপি, যার অস্তিত্ব ছিল না, সুতরাং আজকের সাথে তুমি রিলেট করতে পারবে না। কিন্তু Second thing, বাস্তবতার জায়গা থেকে না, figure সেটা আসছে রিলেট তো। করতে পারবে না। আমি কি বলছি, বাস্তবতাটা এটাও, পশ্চিমবাংলায় বিজেপি একটা সময় 0, তারপরে 3, তারপরে 77। ঠিক তেমনইভাবে পশ্চিমবাংলার রাজনৈতিক গ্রোথে দীর্ঘদিন বিজেপির কোনো অস্তিত্ব ছিল না। অনেকে মনে করেন এখনও নেই, যেখানে হায়ার মার্সিলারি ছাড়া, অর্থাৎ ধার করা সৈনিক ছাড়া, যেটা শতরূপাদের সব নেতারাই তাই। এখন তুমি একটা কনসেপ্টকে স্ট্যাবলিশ করবার চেষ্টা করছো, যে কনসেপ্টটাকে তুমি একদিকে আইডিওলজিকে সামনে রাখছো, জেপির আইডিওলজির সামনে বিজেপি নেই, আবার অ্যাট দি সেম টাইম তুমি আজকে যে আইডিওলজি পশ্চিমবাংলা নেই কারণ বিহার তো বিশ্বাস করছে আছে, আমি বলছি ছোট পার্টনার হলেও আছে। না, জেপির কনসেপ্টের সাথে যদি সেই সময়কার কনসেপ্টকে সামনে রাখো, তাহলে সেই কনসেপ্টটা, মানে সেই আইডিয়াটা ভাগ নিতে পারেন লালু, ভাগ নিতে পারেন নীতিশ, ভাগ নিতে পারেন শরদ যাদব, লেট শরদ যাদব, কিন্তু ভাগ কখনোই বিজেপি নিতে পারে না। কিন্তু সেই আইডিয়াটার ক্যাটালিস্ট আমি বলি, সেই আইডিয়াটা সবথেকে বেশি ফসল স্ট্র্যাটেজিক ভাবে তুলছে বিজেপি, আপনারা তুলতে পারছেন না। ইন্টারেস্টিং। রাজনীতিতে ফসল তোলার মধ্যে দুটো কাজ হতে পারে, একটা কাজ করে ফসল তোলা, আর একটা স্ট্র্যাটেজি করে ফসল তোলা, অন্য দলের নেতাকে সামনে এনে বিরোধী দলনেতা করে ফসল তোলা। অর্থাৎ তুমি যেখানে ভ্যাকিউম, সেখানে তুমি ভ্যাকিউম পূর্ণ করছো অন্য দল থেকে এনে। এটা হচ্ছে বেঙ্গল কনসেপ্ট। এট দি সেম টাইম জেপির যে কনসেপ্টটা বিহারে, সেখানে তুমি দেখো জেপির সাথে যদি কম্পিটিটিভ এরাতে কেউ যেতে পারেন, দ্যাট ইজ কর্পূরী ঠাকুর, যারা এই কম্পিটিশন, আমি সেটাই বলছি, এই কর্পূরী ঠাকুর, এই ব্যালেন্সটাকে তুমি যদি সামনে আনো, তাহলে দেখবে অ্যান্টি কংগ্রেস হতে পারে, কিন্তু কখনোই বিজেপি। ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু শতরূপাধীরা এই ইলেকশনে আসার আগে, আমি এখানে আরেকটা জিনিস ধরিয়ে দিই চন্দনবাবু, আপনার হয়তো বিস্মরণ হবে না, শতরূপাধী আপনার কাছে আসছি, শুভময় মৈত্রর কাছে যাবো। কর্পূরী ঠাকুরের কথা এলো, শুভময় বাবু, আমি এটাই বা কি করে ভুলি, বিহারের এই ইলেকশনে আসার আগে কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দিয়ে এসছে বিজেপি। মূল যে জায়গাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ভারতের রাজনীতিতে মধ্যপন্থার একটু দক্ষিণ দিকে, এই দক্ষিণের কোনো মানে নেই, এটা একটা সংজ্ঞা, একটু দক্ষিণ দিকে আছে বিজেপি এবং কিছুটা বাম দিকে আছে এই যে জনতা পার্টি বা জনতা দল, এই যে জায়গাটা, যেখানে যার মধ্যে নীতিশ আছেন, লালু আছেন। এবার একটু দক্ষিণপন্থী যারা, তারা কিন্তু মধ্যের একটু বাঁয়ের দিকে যারা আছেন, তাদের মধ্যে নীতিশের সঙ্গে জোট করেছেন। এবং এই জিনিসটা আপনি মার্কিন দেশের যে নিউ ইয়র্কের যে নির্বাচন, সেখানেও লক্ষ্য করবেন যে রিপাবলিকানরা কিন্তু দিনের শেষে ডেমোক্র্যাটদের, যিনি হেরে গেছিলেন প্রাইমারিতে, সেই কুয়োমোর সঙ্গে একেবারে তাদের সঙ্গে জোট করেন, তারপরেও জিততে পারেন। সুতরাং রাজনৈতিক কৌশল যেটা হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের দেশের যে সংসদীয় গণতন্ত্র, তার মধ্যে মিলেমিশে কাজ করতে পারছেন, তারা আদর্শের দিকে অত কট্টর থাকতে হচ্ছে না, এবং এর মধ্যে কৌশলগত বিষয় তো থাকবেই, যেখানে আমরা বিভিন্ন রকম সমালোচনার কথা বলি, এই জোট হলো কেন, ওই জোট হলো কেন। দিনের শেষে একটা শান্তিপূর্ণ, ভীষণ শান্তিপূর্ণ নির্বাচন, তারপর একটা ফলাফল বেরোচ্ছে, এবং এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে যে এক্সিট পোলের ফল মিলিয়ে এনডিএ জিততে চলেছে। এবার এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন হলো, তাহলে কেন তেজস্বী যাদব বা কংগ্রেস, এদের সাফল্যটা আসছে না? এই জায়গায় একটা যুক্তি হতে পারে, সব যুক্তি কিন্তু এখানে স্থির নয়, আমি বলছি মানে ঠিক, সেই যুক্তিটা হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি যে ভোটটা ছিল, সেই ভোটের একটা অংশ হয়তো একটু আগেই আমরা যে আলোচনা করছিলাম, জনসরাজ পার্টির কাছে চলে গেছে,
না গেলে কিন্তু তাদের ফলাফলটা ভালো হতো। অর্থাৎ আমার যে বক্তব্য যে কে হারলেন কে জিতলেন বড় কথা নয়, যেটা বড় কথা হলো সেটা হলো সংসদীয় গণতন্ত্র, তার আরেকটা অনুশীলন হলো, তার মধ্যে কিছু ভুল ঠিক আছে, সমালোচনা আছে, বিজেপি ইলেকশন কমিশন ভোটার লিস্ট নিয়ে কি করছে এই নিয়ে আলোচনা হোক, কিন্তু তার মধ্যে নির্বাচনটা সম্পন্ন হচ্ছে, ভোট গোনা হচ্ছে, এক্সিট পোলের সঙ্গে কিছুটা মিলছে, না মিললেও ক্ষতি ছিল না, ভোটের ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা আলোচনা করতে পারি। উত্তর দিন সময় বাবু, ধরুন দল তৈরি করার পর 98 সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম নির্বাচনে 18% বা তার কিছু ভোট পেয়েছিল। তারপর থেকে নিজের অত্যন্ত খারাপ রাজনৈতিক দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় কখনো 25%-এর নিচে ভোট নামেনি, তার নিজের দলের ভোট শেয়ার। আমি কংগ্রেসের কথায় আসছি, ভোট শেয়ার তো নিশ্চিতভাবে অনেক কম হবে, কিন্তু সংখ্যার বিচারে যদি সিটের জায়গায় দেখেন এই মুহূর্তে ট্রেন্ডে এলজেপি যা, লোক জনশক্তি পার্টি যা, কংগ্রেসও তাই, 16-16 দুজনে দুই শিবিরে আছে। একটা দল যারা ভারতের শাসন ক্ষমতায় ফিরতে চায়, কিন্তু দিল্লি থেকে পূর্ব দিকে গেলে আর ইমিডিয়েটলি পশ্চিম দিকে গেলে যাদের কোথাও কোনো সেই অর্থে ফুটিংস নেই, পদচিহ্ন নেই, বা খুব সামান্য যদি থেকে থাকে সেটা পাঞ্জাবে একটু আছে, একটু রাজস্থানে আছে। কংগ্রেসের জন্য সামনের 5টা বছর আপনার কেমন লাগছে? দেখুন, প্রথমে কংগ্রেসের পক্ষে বলি, সেটা হচ্ছে সম্ভবত একমাত্র রাজনৈতিক দল বা বিজেপিরও থাকতে পারে সারা ভারতের প্রতিটি জেলায় তাদের উপস্থিতি আছে। ফলে কংগ্রেসকে আপনি ভোটের নিরিখে তারা যে আপোষকামী রাজনীতিটা করছেন, অর্থাৎ রাহুল গান্ধী তো অ্যাগ্রেসিভ নেতা নন, ফলে সেই জায়গায় সব জায়গাতে গিয়ে কংগ্রেস দ্বিতীয় তৃতীয় শক্তি ক্রমাগত হয়ে যাচ্ছে, অর্থাৎ অন্যকে জায়গা ছেড়ে দিচ্ছে, তাদের অ্যাগ্রেসিভ নেতা নেই। পশ্চিমবঙ্গে আপনি যদি দেখেন, পশ্চিমবঙ্গে কংগ্রেসের হয়ে একেবারে সামনে এসে অধীর চৌধুরী ছাড়া ব্যক্তি মানুষ হিসেবে সেই ধরনের নেতৃত্ব হয়েছে, এবং একই এই জায়গাটায় তাদের যে অ্যাগ্রেশনটা কমে যাওয়ার ফলে অনেক জায়গাতেই তারা তৃতীয় চতুর্থ শক্তিতে চলে যাচ্ছেন। কিন্তু তার মানেই এই নয় যে কংগ্রেস রাজনীতিতে গুরুত্বপূর্ণ নয়। সারা ভারতে আপনি আবার যখন লোকসভা নির্বাচন আসবে, আপনি দেখবেন বিজেপির সঙ্গে টক্কর দেওয়ার জায়গাটায় কিন্তু গোটা দেশে যে লড়াইটা, সেই লড়াইটাই কংগ্রেস সামনে। কংগ্রেস কি পাঁচমারি আর সিমলা এর মাঝখানে ঝুলে আছে বলে মনে হয়? মানে কতটা অ্যালায়েন্স করব আর কতটা একা যাব? একেবারে সেই কনফিউশনটা রাহুল গান্ধী মানে নেতৃত্বে একটা সামনে থেকে বিপুল নেতৃত্ব দেওয়া, উনি পথ হাঁটছেন, চেষ্টা করছেন, কিন্তু নরেন্দ্র মোদীর উল্টো দিকে, যেটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির উল্টো দিকে কি এই জায়গাটায় নিশ্চয়ই পৌঁছতে পারছেন না মানুষ, সেই কারণে তাকে গিয়ে ভোট দিচ্ছেন না। সেটা তাদের একটা পরিবারতান্ত্রিক দল, তো রাহুল গান্ধীর বিরুদ্ধে কি কেউ বলতে পারবেন যে আপনি এইভাবে চলুন? সেই জায়গাটায় হয়তো বিজেপির ক্ষেত্রে হচ্ছে না। বিজেপির ক্ষেত্রে ডেটা কালেকশন করে তারা একটা সংগঠন নিয়ে আলোচনা করে নরেন্দ্র মোদী কিভাবে চলবেন, কোথায় যাবেন, একটা সলিড আলোচনা করতে পারছে। কংগ্রেসের ক্ষেত্রে হয়তো সেইখানে যে তার যে ব্যক্তিগত নেতৃত্ব, পরিবারতান্ত্রিক নেতৃত্ব, তার উপরে গিয়ে অন্যরা কথা বলে একটা সায়েন্টিফিক প্রসেসে হয়তো ততটা ঢুকতে পারছেন না। বেশ, আমি একটু সৌরভপ্রিয় বাবুর কাছে আসি। সৌরভপ্রিয় বাবু, বুকে হাত রেখে একটা কথা বলবেন, বিহারের এই ফলটা খুশি হয়েছে? সামনে 5 মাস পরে পশ্চিমবঙ্গের নির্বাচন, কংগ্রেস আরজেডি এরা যদি ভালো ফল করতো, বিজেপিকে টক্কর দিত, সত্যি আপনাদের ভালো লাগতো? নাকি পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতে আরও একবার প্রমাণিত হচ্ছে যে আঞ্চলিক শক্তিই পারে, কংগ্রেস এখানে অনেক দূরে, এটা আপনাদেরকে স্বস্তি দিচ্ছে? আমাকে বলার সুযোগ দিয়েছো, আমি সত্যি মানে ভালো লাগছে এই কারণে, কারণ তৃণমূল কংগ্রেস যেহেতু বিহারে লড়ছে না, তা সেখানে আমার বিহার নির্বাচন নিয়ে বলার অধিকার নেই, কিন্তু তুমি আমাকে সেই অধিকার দিয়েছো, তার জন্য আমি খুশি। যেমন আমেরিকায় বিজেপি বলে কোনো দল নেই, কিন্তু আমেরিকার ভোটের প্রচারে নরেন্দ্র মোদীকে করতে হয়, ঠিক সেরকম ব্যাপার আর কি। যাই হোক না কেন, ভালো লাগলো আমাকে বলার সুযোগ দিয়েছো। আমি এইটুকুনি বলবো যে বিহারের রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলার রাজনৈতিক পরিস্থিতি সমান নয়। বিহারে যে পার্সপেক্টিভে ভোট হয়, বাংলায় সেই পার্সপেক্টিভে ভোট হয়। এই দীর্ঘক্ষণ আরো একবার রাহুল গান্ধীর নেতৃত্ব বিহারে ব্যর্থ হলো। একদম, আমি এটা খুশি হলেন না? না, বিষয়টা খুশির ব্যাপার না। এটা আমরা পরিষ্কার বলছি যে কংগ্রেসের যে দাদাগিরির বিষয়টা, যেটা বরাবর আমরা বলেছি, এই দাদাগিরিটা চলবে না, যে আমি যা বলবো সেটাই করতে হবে, আমি যে কটা সিট দেবো সেটা নিতে হবে, এই বিষয়টা এখনকার রাজনীতিতে আর নেই। সেই ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর সময় তারা যে নীতি নিয়ে চলতো, যেভাবে চলতো, তখন একরকম, এখন একরকম। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নরেন্দ্র মোদী আসল শত্রুকে কংগ্রেস না বিজেপি? না 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 না, আমাদের আসল শত্রু বিজেপি, পরিষ্কার কথা। সত্যি আমরা একদম তাই। এবং আমি খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলি, যে নরেন্দ্র মোদীর বিপক্ষে যদি কোনো মুখ দাঁড় করাতে হয়, বহু ক্ষেত্রে আমরা বহু বিরোধী দলকে দেখেছি এটা বলতে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা মুখ হতে পারে, কিন্তু এই জায়গাটাই রাহুল গান্ধীরা মেনে নিতে পারে না, যার জন্য আজকে দেশের এই পরিস্থিতি। চন্দনবাবু, এই আমি একটাই কারণে সৌরভপ্রিয়বাবুকে কথাগুলো জিজ্ঞাসা করছিলাম, ইন্ডিয়া জোটের ভিতরে এরপরে আরও একবার রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন। আচ্ছা, আমাকে পিসিআর থেকে কোনো একটা কমেন্ট আসছে, সম্ভবত রেজাল্ট আপডেট আছে, স্টুডিও 1-এ যাবে।
স্টুডিও ওয়ান আমি আসছি। মঞ্জিরা, আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে একবার দেখাবো, তবে তার আগে চট করে দেখিয়ে রাখি। হ্যাঁ, ট্রেনটা এই মুহূর্তে 151টা আসনে এনডিএ প্রার্থীরা এগিয়ে আছেন, মহাগঠবন্ধন 87টা আসনে এগিয়ে আছে, জনসুরাজ 3টে আসনে এগিয়ে আছে এবং অন্যান্যরা তারা 2টো আসনে এগিয়ে আছে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে একবার দেখানোর চেষ্টা করি আমরা। 243 টোটাল ফিগার এখনো পর্যন্ত, তার মধ্যে এনডিএ হচ্ছে 151, যে কথাটা শুভজিৎ এক্ষুনি বলছিল, এবং মহাগঠবন্ধন 87টা এবং জেএসপি অর্থাৎ জনসুরাজ পার্টি 3টে আসন এবং আদার্স হচ্ছে এখনো পর্যন্ত আবার 2টো আসনে এগিয়ে এখনো পর্যন্ত এই ট্রেন্ডই দেখতে পাচ্ছি আমরা। পেলাম 151টি আসনে এনডিএ আপাতত এগিয়ে, আবারও বলছি ট্রেন, এবং মহাগঠবন্ধন 87টিতে জনসুরাজ পার্টি কিন্তু এখনো ওই 3 বা 4টি আসনে তাদের কন্টিনিউয়াস লিড সেটা কিন্তু ধরে রেখেছে। অর্থাৎ ট্রেন এখনো পর্যন্ত কোথাও জনসুরাজ পার্টিকে 3-এর নিচে নামা দেবে। চন্দ্রবাবু, আপনার কাছে প্রশ্ন ছিল, ইন্ডিয়া জোটের ভিতরে আবার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো, অস্বস্তিগুলো আবার নতুন করে বাড়তে শুরু করলো। দেখো, একটা কথা পরিষ্কারভাবে বলি, ইন্ডিয়া জোটের প্রসঙ্গে যে নেতৃত্ব, সেখানে আনকোয়েশ্চেনেবলি এখানে স্বীকার করে নেওয়া হয়েছে কংগ্রেসের নেতৃত্ব এবং বিভিন্ন রেজলিউশনে স্বীকার করে নিয়েছে। আজকে আমাদের বা আমার বা সৌরভ বা অন্যান্যদের কিছু ওপিনিয়ন ডিফারেন্স হতে পারে, এটা অবশ্যই একটা প্রেশারে এই মুহূর্তে যে দৃষ্টি দেখছো। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত নির্বাচনের আর্লি ট্রেন্ড এটা একেবারে সমাপ্ত নয়, যে কোনো সময় এর একটা পরিবর্তন হতে পারে। পরিবর্তন মানে এটা নাও হতে পারে যে ক্ষমতায় চলে এলো, পরিবর্তন হতে পারে আর একটা খুব কম্পিটিটিভ একটা রিমার্কেবল কম্পিটিশনে চলে যাওয়া। কিন্তু আমি তোমাকে প্রথমত যেটা বলি, ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে 24-এর নির্বাচনে কংগ্রেস প্রধান বিরোধীতম দল, কোনো সন্দেহ নেই, এবং রাহুল গান্ধীর নেতৃত্ব এবং সেই নেতৃত্বটাকে মেনে এনডিএ কোথায় ইন্ডিয়া জোট কোথায় ভালো ফল করেছে, যেখানে একা লড়েছে ভালো ফল করেছে, কোথাও অ্যালায়েন্স হিসেবে ভালো ফল করতে পারেনি, দ্যাটস দেয়ার, এটা অস্বীকার করে লাভ নেই। যেমন অ্যালায়েন্স হিসেবে আমরা ঝাড়খণ্ড নির্বাচনে ভালো ফল করেছি, বাট মহারাষ্ট্র করতে পারিনি। বাট একা ক্ষমতা এসছি কোথায়? একা ক্ষমতা এসছি তেলেঙ্গানাতে, একা ক্ষমতা এসছি হিমাচলে, একা এসছি কর্ণাটকে। তো এই ব্যাপারগুলো থাকবে, এটাই যেটা শুভময়বাবু চরিত্রটা হচ্ছে সবকটা জায়গা থেকে যেখানে ক্ষমতায় আসছে সেখানে তো আপনি কন্টিনিউ করুন। আমি জাস্ট একটা কথা মনে করছি, সবকটা জায়গা থেকে দিল্লির দূরত্বটা অনেক। একদম নয়, সবকটা জায়গা থেকে দিল্লির দূরত্বটা বরং ধীরে ধীরে কাছে হচ্ছে। প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে যে তুমি যে ট্রেনটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আলোচনা করছি, সেটা মনে হয় এই মুহূর্তে কিছুটা কথার অপচয় হবে। তার কারণ আমার ব্যক্তিগত ধারণা যে ট্রেন্ডের আর একটা অভিমুখ তৈরি হবে, অবজেক্টিভ চেঞ্জ হবে, এবং এটাই শুধুমাত্র সাস্টেন করবে, এটা আমার ব্যক্তিগত ধারণা নয়। সুতরাং এখন আমাদের সুবিধাটা কি? আমাদের সুবিধাটা মোদিজি বা রাহুলজিকে নিয়ে আলোচনা করাতে বাংলায় তুমি এই আলোচনাটা একটা সার্টেন ভ্যালু করবে, কিন্তু তুমি যদি একদম লোকাল আলোচনা করো তাতে তোমাকে দেখতে হবে নীতিশ কুমার ভার্সেস তেজস্বী। বুঝলাম, এই আলোচনার মধ্যে আমি এটার বাইরেই বেরোচ্ছি। আমার শুধু একটাই প্রশ্ন, আমি সময়বাবুকে যে প্রশ্নটা করেছেন, সময়বাবু কিন্তু বলছেন যে বিশ্লেষক হিসেবে ওনার মনে হচ্ছে পাঁচমারি আর সিমলার মাঝখানে আপনারা আটকে রয়েছে। ওই যে জনপ্রিয় একটা বিজ্ঞাপন ছিল পানির, ঝুলন্ত বাবু ঝুলেই রইল, কংগ্রেসের কিছু অবস্থা। অ্যাবসলিউটলি, আমি তোমাকে বলি, ঝুলন্ত বাবু যাদের ক্যারেক্টার ঝুলে থাকা তারা ঝুলেই থাকে। প্রশ্নটা সেটা না, প্রশ্নটা হচ্ছে যে মানে আমি অনেক কনসেপ্ট আনতে পারি, আমি এখানে আনছি না। তুমি যদি আমাদের লাস্ট প্লেনাম আহমেদাবাদটা তুমি দেখো, ইনফ্যাক্ট এআইসিসি কনভেনশন, সেখানে তুমি যদি দেখো রেজলিউশনগুলো কিন্তু পারফেক্ট। আমরা 14টা রেজলিউশন রেখেছি, প্রত্যেকটা রেজলিউশন মেনে কাজ হচ্ছে এই মুহূর্তে। প্রত্যেকটা পারফেক্ট রেজলিউশন এরকম ইমপারফেক্ট রেজাল্ট হচ্ছে, যদি ইমপারফেক্ট রেজাল্ট মেবি মোমেন্টারি, এরকম ঘটনা বহু ক্ষেত্রে ঘটে। তোমাকে আমি সেই কারণে বললাম, কয়েকটা নির্বাচনে এককভাবে ক্ষমতা এসেছি, ইভেন রাজ্যের ক্ষেত্রে, এবং দেশের সর্ববৃহত্তম বিরোধী দল। আবার অ্যাট দি সেম টাইম কোথায় অ্যালায়েন্সে গিয়ে হয়তো কোথাও টেকনিক্যাল ডিফিকাল্টিস হতে পারে। রাজনীতি ইজ অল অ্যাবাউট স্ট্র্যাটেজি, বাট আইডিওলজিকে বাদ দিয়ে নয়। শতরূপ, আমাকে একটা রহস্য একটু ক্লিয়ার করুন। আমি ছোট থেকে শুনে আসছি, মানে আমার সাংবাদিক জীবনে ছোট থেকে শুনে আসছি, বিজেপি এমন একটা শরীর, এ ছুঁচ হয়ে ঢোকে ফাল হয়ে বেরোয়, সবসময় ছোট পার্টিকে গিলে খায়। কিন্তু আমি দেখছি এখনো পর্যন্ত ছোট পার্টির সঙ্গে চলার ক্ষেত্রে আপনাদের সাকসেস রেট অনেক বেশি। শেষ এটা হচ্ছে বিহার, মানে এখনো পর্যন্ত ওদিকে ওরা কিছুতেই পেরে উঠছে না, এত রেজলিউশন নেই। রহস্যটা কি দিয়ে আটকে রাখেন আপনারা? অনির্বাণ, তোমার দয়ার শরীর, এবং তুমি সবসময় আমি রেখেছি যাদের প্র্যাকটিক্যালি কোনো অস্তিত্ব নেই তাদেরই বেশি কথা বলতে দিচ্ছ, সে তুমি দাও। কিন্তু আমি চন্দনদার কথায় একটু আগের বার যেটা বলেছি সেটা বলে তারপর তোমার প্রশ্নের উত্তর আছে।
সবসময় বলা হয় যে বিজেপির পশ্চিমবঙ্গে কোনো অস্তিত্ব নেই, ছিল না, ইত্যাদি ইত্যাদি, আমি সব মানলাম। কিন্তু শ্রমিক ভট্টাচার্য যখন বাই ইলেকশনে বসিরহাট থেকে জিতেছিলেন, একা এমএলএ ছিলেন এবং বিধানসভা কাঁপিয়েছিলেন, এটা আমরা তো বলি, মিডিয়াও বলে, তৃণমূলও বলে। তারপরে হলো তিনে দিলীপ দা, স্বয়ং দিলীপ দা একাই একশো, তার সঙ্গে ছিলেন স্বাধীন দা এবং মনোজ টিকদা, এবং এখন ৭৭। আমি জানি তৃণমূল হয়তো হা করে বলবে যে ৭৭ কিনা, গুণে দেখো মুক্ত, কিন্তু আমি লজিক্যালি বলছি 77 বিজেপি সিট, বিজেপি সিম্বল দেখে মানুষ তাকে ভোট দিয়েছিল। এবার এইখানেই হচ্ছে সবচেয়ে বড় কথা, চন্দনদা যেটা বললেন যে আমরা নাকি আমরা বেঁচে আছি অন্য পার্টি থেকে আসা লোকজনের ভরসায়। আমি এটা নিয়ে একটাই কথা বলতে পারি যে লিডার অফ অপোজিশনের বিষয় শুধু যে তৃণমূল মানে শুরুতেই তাকে গুচ্ছের গালাগালি দেয় তা নয়, এখন দেখছি কংগ্রেসও সেটা শুরু করেছে। কিন্তু একটা কথা তো মানতেই হবে যে এটা যেই আসুক সেটা আমাদের নীতি এবং আমাদের আইডিওলজি অনুযায়ী তাকে চলতে হয়, এবং অফকোর্স সেটার বেসিসে, আমাদের বেসিক বিজেপির আইডিওলজির বেসিসে আমরা ভোটে লড়তে চাই, সেটা নেতৃত্ব যেই দিক। আরেকটা জিনিস, অফকোর্স তৃণমূলের আমি আবারও বলেছি, বিহারে তুমি দেখেছো কেন, তোমার দয়া শরীর তুমি দেখেছো কত, আমি বলছি ভীষণ ফ্যাক্টর। কোথায় ফ্যাক্টর? এতদিন ধরে বিহারে আমরা কথায় শুনতাম যে এক বিহারি সব বিমারি, সে সমস্ত বিমারিগুলো এখন পশ্চিমবঙ্গে চলে, যত রকম দুষ্কৃতি আসছে বিহারে আসছে, এবং দুহাত ফালিয়ে বা তৃণমূলের নেত্রী, তৃণমূলের সমস্ত প্রবক্তা দাঁড়িয়ে আছে, এসো যত রকম দুষ্কৃতি এইখানে এসে ঠাই নাও, কারণ মামার বাড়ির এই যে সৌরভ প্রিয়বাবুরা কংগ্রেসের যখন সমালোচনা করে ইন্ডিয়া জোটের ভিতরে নেতৃত্বের প্রশ্ন, ইন্ডিয়া জোট নিয়ে আসছে না, মনে মনে খুশি হন না? আমি বলছি ইন্ডিয়া জোট নিয়ে আমি ইন্ডিয়া জোট নিয়ে এক্ষুনি বলবো, আমি জাস্ট এটা বলে দিই, আমি একদম বলে দেবো, পুরো ইলাবোরেটলি বলে দেবো, হ্যাঁ নাতেই শুরু করে বলে দেবো। কিন্তু এই যে দুষ্কৃতীরা বিহারে ঠাঁই না পেয়ে পশ্চিমবঙ্গে আসছে, তারা এখন এসআইআর এর অন্তর দিয়ে বেরিয়ে যাবে। এবার আছে তোমার মেন যে প্রশ্নটা তুমি হ্যাঁ না জানতে চাইছো, আমি তোমার পরিষ্কার বলছি, আমাদের এখানে কোনো ফ্যাক্টর নয়, ইন্ডি জোট সেখানে দুদিন অন্তর নিজেদের মধ্যেই ঝগড়া হয়। তোমার মনে থাকবে 24-এর ইলেকশনের সময় আমরা হাসতাম, একবার বলছে যে আচ্ছা ওকে তুমি দুটো লজেন্সের মতন দিয়ে দাও, দুটো সিট দিয়ে দেবো, তাতে তোমাদের কি? তারপরে বলছে আমি হচ্ছি পিসি, আমাকে না জানিয়ে রাহুল গান্ধী আমার রাজ্যে ঢুকে গেল। তো এইটাই তো হচ্ছে অ্যাটিটিউড দুটো জোটের অ্যালায়েন্স পার্টনারের মধ্যে। তো তাদের জোট থাকবে কি থাকবে না সেটা তো রিয়েলি বিজেপি কিচ্ছু যায় না। আমি একটা সঙ্গে সংযোজন করি, আমার খুব ভালো লাগবে যে এই হাসতে ওরা খুব হাসাহাসি করতো, তো ওই হাসতে ওরা এখনো হাসে, হাসতে হাসতে মেজরিটির লাইনের নিচে চলে গেছে। আমি একটা কথা বলি, বুঝলাম, আমি শুধু একটা কথা বলি, লাস্ট লাইন। আর কি কথা, এক লাইন কি, জাস্ট এক লাইন। যেহেতু কবি নিয়ে ঘাটাঘাটি করো অনির্বাণ, তোমাকে আমি বলছি শেলির একটা পদ্য আছে না, ওল্ড টু দ্য ওয়েস্ট উইন্ড, যেখানে বলাই আছে এখন যেহেতু শীতকাল শুরু হচ্ছে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, ইফ দিস ইজ দ্য মর্নিং ইন বিহার, বিহারে যদি বিজেপি এনডিএ আসতে চলেছে, ক্যান বেঙ্গল বি ফার বিহাইন্ড। তার জন্য তো উইন্ডকে ওয়েস্ট না ইস্টে আসতে হবে, আরেকটু পূর্ব দিকে যেতে হবে, তাই তো? একটু ইস্টে আসতে হবে। দেখা যাক পশ্চিম থেকে পূর্ব দিকে সে হাওয়া বয় কিনা। আপাতত বিহারের ফলের দিকে আমাদের নজর, এবং আপনাদেরকে জানিয়ে রাখি সর্বশেষ আপডেট 243টা আসনের মধ্যে 243টারই প্রবণতা পাওয়া যাচ্ছে। 155টায় এনডিএ প্রার্থীরা এগিয়ে, মহাগঠবন্ধন অর্থাৎ তেজস্বী যাদবের নেতৃত্বে আরজেডি কংগ্রেস এগিয়ে 82টাতে, জনসুরাজ পার্টি প্রথম প্রতিদ্বন্দ্বিতা করে 3টে আসনে এখনো পর্যন্ত তাদের লিড ধরে রেখেছে, অন্যান্যরা এগিয়ে 3টে আসনে।